আপনারা করেছেন স্টার আনন্দ আর আপনার সঙ্গে আলোচনা মুখোমুখি নিরূপক সেন, রাজ্যের শিল্পমন্ত্রী এই মুহূর্তে। সুতরাং এই সমস্ত আলোচনার ভিত্তিতেই স্থান নির্বাচন হলো এক। দ্বিতীয় কথা হচ্ছে যে স্থান নির্বাচন হয়ে যখন জমি অধিগ্রহণের প্রক্রিয়াটা শুরু হলো, আপনারা জানেন এটাও যে এই জমি অধিগ্রহণ টাটা মোটরসের সঙ্গে আর একটা কথা ছিল, সেটা হচ্ছে সময়। অর্থাৎ ওনাদের একটা টার্গেট ছিল, যে টার্গেটে ওনারা গাড়িটা বের করতে চাইছিলেন, কারণ সেটা তাদের কাছে খুব ক্রুশিয়াল ছিল। এবং যে কারণে সেই সময়সীমার মধ্যে জমি আমাদের অধিগ্রহণ করে তাদের হাতে তুলে দিতে হবে, যার ফলে তারা 2008-এর অক্টোবরের মধ্যে তারা গাড়ি বের করতে পারেন। 2007-এর সেপ্টেম্বরে আমরা ওনাদের জমি দেব, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য ধার্য করেছিলাম আমরা। এবং তার ভিত্তিতে জমি অধিগ্রহণের প্রক্রিয়া, জায়গার চিহ্নিতকরণ, জমি অধিগ্রহণের প্রক্রিয়া সমস্তটা শুরু হয়েছিল। পরবর্তীকালে এই প্রসঙ্গটা উঠল যে কারখানাটা ওখান থেকে সরাতে হবে। আমরা সর্বদলীয় সভা ডেকেছিলাম, সেখানে অবশ্য ওনারা উপস্থিত হননি। পরবর্তীকালে ওনাদের যে কমিটি হয়েছে তাদের সঙ্গে মিটিং করার চেষ্টা করেছিলাম। আমি এসব কথা আগেও আপনাদেরকে জানিয়েছি। আমরা সহমতে আসার যত রকমের প্রয়াস আছে আমরা সবই চেষ্টা করেছিলাম। কিন্তু তখন যদি আমরা আবার এই সিদ্ধান্ত করতাম যে তাহলে ওখান থেকে জায়গাটা সরিয়ে নেওয়া হোক, তাহলে আমাদের এখান থেকেই কারখানাটা সরে যেত। এবং তাই যা গেছে তাই হয়েছে, কারখানা এখান থেকে সরে গেছে। সুতরাং কারখানাটা সরে যাওয়ার সিদ্ধান্তটা এইটা বিকল্প হলে কি আমাদের পক্ষে সুবিধা হতো? আমাদের কাছে তখন এইটাই প্রশ্ন ছিল, হয় কারখানাটা ওখানেই হবে অথবা কারখানাটা আমাদের রাজ্য থেকে চলে যাবে। এই দুই বিকল্পের মধ্যে যদি আমাকে কেউ চয়েস করতে বলেন যে কোন বিকল্পটা আপনি গ্রহণ করবেন, আমার ধারণা প্রণববাবু আমার সঙ্গে একমত হবেন, তাহলে এই বিকল্পটাই গ্রহণ করা উচিত, যে ওইখানেই কারখানাটা করা উচিত। আপনি দুটো প্রশ্নই করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা নিয়ে কিছুটা বিতর্ক। প্রথম প্রশ্ন হচ্ছে শিল্পপতিরা যে জমি চাইছেন সেটাই কেন দিতে হবে। এক্ষেত্রে তো আমি একটু আগে যে আলোচনাটা করলাম, সেই আলোচনাতে আমি এটাই বলার চেষ্টা করেছি, এই নিয়ে দীর্ঘ আলোচনা। শিল্পপতি যিনি কারখানা করবেন তার সঙ্গে আলোচনায় আমাদের অনেক করতে হয়েছে, এবং আমরা তাকে অনেকগুলো অল্টারনেটিভ আমরা তাকে দেখিয়েছিলাম। কিন্তু শিল্পপতি স্থান নির্বাচনের প্রশ্নে কারখানা, বিশেষ করে আজকের দিনে যেখানে সারা ভারতবর্ষটা তার কাছে পড়ে রয়েছে, যেখানে প্রতিটি রাজ্যই নিজেদের মধ্যে প্রতিযোগিতা করছে বিনিয়োগ নিয়ে আসার জন্য, যেখানে এরকম একটি গুরুত্বপূর্ণ কারখানা প্রশ্ন আসছে, এবং যেখানে অর্থনৈতিক নীতিতে বলা হচ্ছে যে একটা ফ্রিডমের কথা বলা হচ্ছে, অর্থাৎ বলা হচ্ছে যে তাদেরকে অ্যালাউ করতে হবে যে তাদের মতন করে, অর্থাৎ মার্কেট ইকোনমিকে আমাকে ডমিনেট করতে হবে, মার্কেট কি চাইছে তার উপরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হবে, এবং মার্কেটই হচ্ছে সব কিছু। এই যে সুচিত্রা দেবী যে কথাটা বলেছেন, সে কথাটা আমাদের আজকের দিনে যারা এই উদারনীতি যারা নিচ্ছেন তাদের যে ধারণা, সেই ধারণার থেকে এইটা আলাদা, যে রাষ্ট্র নির্ধারণ করে দেবে কে কোথায় কারখানা করবে। এটা বর্তমান সময়ে যে নিউলিবারাল ইকোনমিক পলিসি, তার কনসেপ্টের বিপরীতে চলে যাচ্ছে। এবং এটা যদি আমি যদি এইটাই করতাম, সেদিন টাটা মোটরসকে বলতাম যে আপনাকে যদি পশ্চিমবাংলায় কারখানা করতে হয় তাহলে হয় ওইখানেই করতে হবে, অন্যথায় আপনাকে এখানে কারখানা করার কোনো দরকার নেই, আমি কথা বলতে পারতাম। কিন্তু আমাদের রাজ্যের পরিস্থিতির বিবেচনায় আমি মনে করেছিলাম যে এটা খুব বিবেচকের মতন কাজ হবে না। এবং আজকের পরিস্থিতিতে যেখানে প্রতিটি রাজ্যের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে বিনিয়োগ টানার, সেখানে আমাদের চেষ্টা করতে হবে শিল্পপতিদের কতখানি বুঝিয়ে আমার পছন্দ মতো জায়গায় বা আমার যেখানে হলে সুবিধে হয় সেই জায়গাটা দিতে হবে। কিন্তু তারই সঙ্গে সঙ্গে আমাকে এটাও বিবেচনা করতে হবে যে যিনি বিনিয়োগকারী
তার পছন্দ কেন? কারণ তার পছন্দের পেছনে একটা ইকোনমিক্স কাজ করে, একটা যুক্তি কাজ করে। আমি যদি সেই ইকোনমিক্সটা আর সেই যুক্তিটাকে যদি গ্রহণ করতে না চাই, তাহলে শিল্পটা গড়ে উঠবে না। আমরা বোঝা দরকার আমাদের যে কোনো একটা শিল্প প্রতিষ্ঠার পেছনেও একটা কতকগুলো ইকোনমিক রেশনাল থাকে, কতগুলো তার পেছনে কতকগুলো যুক্তি থাকে। তার যোগাযোগের প্রশ্ন, কাঁচামাল সরবরাহের প্রশ্ন, দক্ষ শ্রমিক পাওয়ার প্রশ্ন, তার খরচের প্রশ্ন, এগুলো অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা শিল্পপতি যিনি বিনিয়োগ করবেন তিনি বিবেচনা করতে পারেন। তিনি এখানে শ্রেষ্ঠ বিচারক। তার কারখানা কোথায় স্থাপন করলে তিনি সর্বাপেক্ষা লাভবান হবেন, এটা তো তাকেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বটা দিতে হবে। কি করে আমি এখানে সিদ্ধান্তটা আমি দেব, তিনি সেই সিদ্ধান্ত মেনে চলবেন। এই দৃষ্টিভঙ্গি দিয়ে বর্তমান সময়ে কিন্তু আমরা বেসরকারি বিনিয়োগকে আকর্ষণ করতে পারবো না। এটা একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। উনি আর একটা দ্বিতীয় যে প্রশ্নটা করেছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে এই যে শিল্পপতিরা সরাসরি নিজেরাই তো জমি কিনে নিতে পারেন। আমাদের রাজ্যে ছোট শিল্প যারা প্রতিষ্ঠা করছেন তারা তাই করেন, তারা নিজেরাই জমি কিনে নেন। জমি কেনার জন্য আসেন কারা? যখন একটা বড় পরিমাণ জমি আমাদের দরকার হয়, তখন হচ্ছে শিল্পপতিরা জমি কেনার জন্য আমাদের কাছে আসেন, আমাদের সাহায্য চান। আমাদের রাজ্য সরকার, এইটুকু আপনাদের বলতে পারি যে আমাদের রাজ্য সরকার তাদেরকে সরাসরি জমি কেনার অভিজ্ঞতাও আমাদের আছে। এটা নয় যে আমরা সরাসরি জমি তাদের কিনতে বলিনি। আমি আপনাদের দু তিনটে উদাহরণ দিই। ধরুন, সম্প্রতি আপনারা কাগজে দেখেছেন, লেখাও হয়েছে যে টাটা মেটালিক্স তারা মাঝে হঠাৎ সিদ্ধান্ত করেছিলেন যে তারা এখানে জমি পাচ্ছেন না বলে তারা কর্ণাটকে যাবেন, তাদের সম্প্রসারণের প্রকল্প। এবং জমি WBIDC দিতে পারেনি, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার দিতে পারেনি। কি সিদ্ধান্ত হয়েছিল? সিদ্ধান্ত হয়েছিল 2004 সালে যে ওনাদের সম্প্রসারণের জন্য যে জমি লাগবে সেই জমি ওনারাই কিনবেন, সরাসরি WBIDC তাদের সাহায্য করবেন কেনার জন্য, এবং সেই মোতাবেক সরাসরি জমি কেনা শুরু হয়েছিল। এবং জমি কেনার পরে, কিছুটা জমি কেনার পরে দেখা গেল জমির মালিকরা তারা বসছেন, তারা ক্রমাগত জমির দাম বাড়িয়ে চলছেন, এবং হচ্ছে যে কিছু লোক তারা মাঝে মাঝে তারা জমি দেব না বলে তারা জমি ধরে রাখছেন। এই প্রক্রিয়া, জমি অধিগ্রহণ প্রক্রিয়া বিপুলভাবে বাধাপ্রাপ্ত হলো। ফলে একটা সময় এই সিদ্ধান্ত করতে আমরা বাধ্য হলাম যে এই যে জমি যেগুলো মাঝে মাঝে যে জমিগুলো কেনা সম্ভব হয়নি, যে ফলে কারখানাটা হচ্ছে না, এই জমি অধিগ্রহণ ব্যতিরেকে অন্য কোনো উপায় নেই। এখন অধিগ্রহণ করতে গিয়ে দেখা যাচ্ছে যে জমির দামটা অনেক বেশি দিতে হচ্ছে। সরাসরি জমি কেনার সময় জমির দাম কম ছিল, অধিগ্রহণে তখন বেশি জমি দিতে হয় অধিগ্রহণ আইন অনুসারে। এবং এখন তারা বলছেন যে আগে যে পরিমাণ দামে জমি দিদি চেয়েছেন এখন বেশি চাইছেন কেন? এটি প্রবলেম। কিংবা ধরুন হাওড়াতে ফাউন্ড্রি পার্ক অ্যাসোসিয়েশন তারা 1100 একর জমিতে ফাউন্ড্রি করবেন বলে ঠিক করলেন। রাজ্য সরকার বললেন আপনারা জমি কেনেন, আমরা সাহায্য করব। সকল মানুষ ওই এলাকার তাদের সঙ্গে কথা বলে একটা কমিটি তৈরি হলো, SDO তার নেতৃত্বে আলোচনা করে জমির দাম ঠিক হলো। ফাউন্ড্রি অ্যাসোসিয়েশনের নামে জমি কেনা শুরু হলো। 150 থেকে 200 একরের মতন জমি কেনার পরে তারপরে ওনারা এসে বললেন আর তারা জমি কিনতে পারছেন না, কারণ ইতিমধ্যে যারা জমি নিয়ে ব্যবসা করেন তারা এলাকায় ঢুকেছেন, চাষিদের বুঝিয়েছেন কিছুদিন ধরে রাখো, তোমরা আরো বেশি দাম পাবে, এবং এই করে তারা জমি কিনতে পারেননি। ফলে যে প্রকল্প, এই প্রকল্পের জন্য আমি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আমি একটা বড় টাকাও পেয়েছিলাম ক্লাস্টার্স তৈরি করার জন্য, আমি সেই টাকাটা আজও খরচ করতে পারিনি। এখন আমাকে অন্তত প্রথম পর্যায়ের কাজ করার জন্য কিছুটা জমি অধিগ্রহণে যেতে হচ্ছে, এবং অধিগ্রহণ করে তারপর ওই ফাউন্ড্রি পার্ক আমাকে করতে হবে।